স্বাধীনতার পর প্রথম 1-2 দশকে আমরা মোট জাতীয় আয়ের একটা বড় অংশ প্রথম 5 জনের মধ্যে ছিলাম, আমরা উৎপাদন করতাম। আর 2011-12 সালে কোথায় আমাদের রেখে গেছিল? আমরা ছিলাম 32টা রাজ্যের মধ্যে 24 নম্বর। মোটামুটি এই আমাদের উন্নতি। জিডিপি আগে প্রথম 5 জনের মধ্যে ছিলাম, 2011-12 সালের মধ্যে আমাদের গোটা ভারতের শেয়ার 6.3%, আর এখন দাঁড়িয়েছে কত জানেন? 5.2%। অর্থাৎ আমরা ক্রমশ নিচের দিকে নামছি। আমাদের কিছু কিছু জায়গায় আমরা ব্যাপক উন্নতি করেছি। কি কি উন্নতি আমি বলে দিচ্ছি। অর্থাৎ মার্ডার কেসে আমরা ব্যাপক উন্নতি করেছি। গোটা ভারতের যত মার্ডার হয়, ভারত পশ্চিমবাংলাকে উঁচুর দিকে। অ্যাটেম্প টু মার্ডার কেসে আমরা একদম 1 নম্বরে। নারী পাচারে আমরা একদম 1 নম্বরে, উপরের দিকে। ক্রাইম এগেইনস্ট উইমেন আমরা প্রথম 3-4 জনের মধ্যে। তার সঙ্গে যুক্ত হয়েছে কি কতগুলো শব্দ, যে শব্দগুলো আগে হয়তো আড়ালে অবডালে চলতো, এখন প্রকাশ্যে কারোর কোনো লজ্জা নেই টাকা দিতে। কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, এগুলো করতে আজকাল কেউ লজ্জা পায় না। আগে গোপনে টাকাটা দিত, তখন বলে হ্যাঁ টাকাটা নেবো, বেশ করবো। মোটামুটি পশ্চিমবাংলায় এই হাল আমরা করে চলেছি। আমরা মানে যারা পশ্চিমবাংলায় শাসন করে। এই জায়গায় একটা প্রশ্ন আসছে। প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবাংলাকে উন্নতি করতে হবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে যে শুধু কি রাজনৈতিক পরিবর্তনে আমরা সীমাবদ্ধ থাকবো, নাকি পশ্চিমবাংলাকে একটু সামনের দিকে নিয়ে যাবো। 2021-এ পশ্চিমবাংলা একটা রাজনৈতিক পরিবর্তন করবে, কিন্তু এই রাজনৈতিক পরিবর্তনটাকে শুধু রাজনীতির ক্ষেত্রে সীমাবদ্ধ না রেখে সেই পরিবর্তনটাকে ব্যাপক আকার দেওয়া, এটাই হচ্ছে আমাদের প্রধান। এবং যার জন্যই আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আগামী 2022 সালটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 2022 সালে ভারতের স্বাধীনতা 75 বর্ষ পূর্তি হবে। 2022 সালে পশ্চিম বাংলা গঠনের 75 বর্ষ পূর্তি হবে। কারণ জানেন আপনারা যে দেশটা যখন ভাগ করতে হয়েছিল, 2টো রাজ্যকে ভাগ করা হয়েছিল, পাঞ্জাব এবং বাংলা। পাঞ্জাব অনেকটা সামলে নিয়েছে, বাংলা সামলাতে পারে। তার দীর্ঘ ইতিহাস, আজকে সেই সময় নেই, পরে কোনোদিন বলা যাবে কেন আমরা সামলাতে পারিনি। কিন্তু সমস্যা হচ্ছে যে অন্তত প্রথম 2-3টে দশক মোটামুটি ভাবে চলছিল, একটা চেষ্টা ছিল যে বাংলার উন্নতি ঘটবে। মোটামুটি 67 পর্যন্ত, 1962 পর্যন্ত বটেনি, যতদিন ডক্টর বিধানচন্দ্র রায় বেঁচে ছিলেন তার একটা ফার্স্ট সাইটেড অ্যাপ্রোচ ছিল, অনেক দূর অব্দি বেঁধেছিলেন। হয়তো তার সুবিধে কিছু এখন আমরা ভোগ করে চলেছি। কিন্তু 67 থেকে পরিস্থিতি বদলালো কি? আমাদের এখানে যে রাজনৈতিক পরিবর্তন হলো, কেউই আর সমাজের পরিবর্তন বা উন্নতির চেষ্টা করলো না, বরং ঠিক উল্টো ঘটনা ঘটতে লাগলো। 67 থেকে শিল্পে আক্রমণ শুরু হলো, কাজ না করে বেতন নেওয়া, ধর্মঘট করা, এবং যদি মালিক বা মালিকের ম্যানেজাররা ডিসিপ্লিন আনার চেষ্টা করেন তাদের ধরে ধরে পেটানো, আর গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ হস্তক্ষেপ করবে না এই নামে শিল্পগুলোকে স্রেফ ভগবানের নামে ছেড়ে দিতে দেওয়া। অর্থাৎ 67 থেকে এ রাজ্যে দেখা গেল যারা শিল্প স্থাপন করতে আসতো তারা বলতে শুরু করলো যে ভাই বাংলায় শিল্প স্থাপন করবো, আমাকে কি পাগলা কুকুর কামড়েছে? ঠিক এটা শুরু করলো। এটাই বাস্তব। একের পর এক শিল্প পালাতে শুরু করলো। আর 72 থেকে 77 আপনারা জানেন যে একটা কেওটিক সিচুয়েশন, একটা অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। 67 থেকে 72-এর যে বিশৃঙ্খলা, 72 থেকে 77 সেই বিশৃঙ্খলা আমাদের থেকে যায়নি। প্রাথমিক 1-2 বছর ঠিক থাকলেও আবার সেই জরুরি অবস্থা, আমরা সমস্যার মধ্যেই থেকে গেলাম। 77 থেকে বিশ্ব বিপ্লবের স্বঘোষিত ধ্বজাধারীরা অনেক বছর, 3.5 দশক, 34 বছর এই রাজ্যকে শাসন করল। কি হলো? আমাদের কতগুলো তথ্যই যথেষ্ট। সেই জন্যই লক্ষ্য সোনার বাংলা, যাতে আগামী দিনে একটা সোনার বাংলা আমরা তৈরি করতে পারি। আমরা কি করতে পারি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিশনারি লিডারশিপ, সেখান থেকে একটা ভাবনা চিন্তা হচ্ছে, তিনি চাইছেন এই পূর্বাঞ্চলটা উন্নত হোক, পূর্বোদয়ের ভাবনা এসেছে। তার কারণ ভারতের একটা অংশ যদি অনুন্নত থেকে যায় তাহলে অন্যান্য উন্নতিটা কিন্তু সমস্যায় পড়ে যাবে, কারণ সঠিক উন্নতি, সুষম উন্নতি হবে না। আমাদের এখানে পশ্চিমবাংলা থেকে সবচেয়ে বেশি
পরিযায়ী শ্রমিক তৈরি বিহার এবং পশ্চিমবঙ্গে, কারণ এখানে কাজ নেই। যদি চাষ না হয় মানুষ কি করবে? 3 ভাই, তার একজন হয়তো চাষের কাজ করবে, 2জন বাইরে চলে গেলে কাজ না হবে, স্বাভাবিক নিয়ম। এইটাকে যদি বন্ধ করতে হয় বা কমাতে হয়, বন্ধ হয়তো কোনোদিন করা যায় না, পরিযান চলতেই থাকে। আমি তো মেদিনীপুরের মানুষ, আমি কলকাতা গেলাম চাকরির জন্য এসেছি, এই পরিযান কোনো আপত্তি নেই। কেউ যদি উন্নত চাকরির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেটা তো অর্থনীতির সুস্থতার লক্ষ্য। কিন্তু কেউ কাজ না পেয়ে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে যাচ্ছে, এটা কিন্তু অসুস্থ অর্থনীতির লক্ষ্য। মানে আমাদের কাজ দিতে হবে, তারপর কেউ যদি আরো উন্নত কাজে কোথাও যায়, সেটা সে যেতেই পারে। ফলে আমাদের লক্ষ্য হবে কি? লক্ষ্য হচ্ছে এখানকার উন্নয়ন, এবং যার জন্য আমরা কতগুলো জায়গায় চেষ্টা করব যাতে এই উন্নতিগুলো ঘটতে পারে। কি? এক হচ্ছে গুড গভর্নেন্স। এতদিন পর্যন্ত গভর্নেন্স কি হয়েছিল? বিদ্যাসাগর বাবুর কথা একদম স্পষ্ট, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, শাসন পরিচালনা করেছে, তারা কিচ্ছু করেনি। আমার বছর 15 আগে পুরুলিয়া এসেছিলাম, আজকে পুরুলিয়া শহরের ভেতর দিয়ে দেখলাম, আমি তো তেমন কোনো চোখে পড়ার মতো উন্নতি দেখলাম না। সেই তো কতগুলো জায়গায় খোলা ট্রেন, একই অবস্থা কেন? এগুলো তো প্রচুর বিভিন্ন জায়গা থেকে টাকা আসে, আমরা তো শহরটা গ্রামগুলোর উন্নতি করতে পারি, আমরা করিনি, কিচ্ছু হয়নি। এবং আমরাও 34 বছর ধরে একটা দলকে ভোট দিয়ে গেছি, আমরা প্রশ্ন করিনি তোমরা কি করেছো। ফলে গুড গভর্নেন্স চাই সকলের জন্য, আইন সঠিকভাবে বাস্তবে রূপায়িত করা। আপনাকে থানায় যেতে গেলে কোনো পার্টির নেতাকে ধরে যেতে হবে না, থানার পুলিশ আপনার কাজ করবে, সেই কাজটা করতেই আছে। আপনার কলেজে ভর্তি হতে গেলে কোনো দাদাকে ধরতে হবে না, গেটে কেউ কাটামানি চাইবে না, কারণ কলেজে ভর্তি হওয়াটা আপনার অধিকারের মধ্যে পড়ে। এগুলোই প্রধান লক্ষ্য। আর কি? ইকোনমিক আর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, অর্থনৈতিক এবং শিল্পের উন্নতি। যেখানে যা শিল্পের প্রয়োজন, সেই স্থানীয় ভিত্তিক উন্নতি। আমি এরকম অনেকগুলো প্রোগ্রাম করলাম, আমি প্রথম দেখলাম যে স্থানীয় স্তরে এইরকম ভাবনা চিন্তা হয়েছে। এই ভাবনা চিন্তা আমি করতে পারতাম না, উনি যেটা করলেন তো আমার পক্ষে সম্ভব না। এই জন্যই তো বারবার আমরা ডিসেন্ট্রালাইজ ডেভেলপমেন্টের কথা বলি, ডিসেন্ট্রালাইজেশনের কথা বলি। আপনার এখানে কি প্রয়োজন? পুরুলিয়ায় আমি কলকাতা বসে কি জানতাম? পুরুলিয়া হচ্ছে ছৌ নাচের জায়গা, একবার দুবার এলাম, ছৌ নাচ দেখে কলকাতা ফিরে এলাম, তো তাতে কি হলো? হ্যাঁ, নিশ্চয়ই তাতে কিছু লাভ হয়। আমি এলে আমি যে টাকাটা খরচ করবো একজন পর্যটক হিসেবে অর্থনীতিতে যুক্ত হয়, সেই পর্যটন শিল্পের সঙ্গে কয়েকশো মানুষ, কয়েক হাজার, কয়েক লক্ষ মানুষ, তারা নিশ্চয়ই যুক্ত হবে। কিন্তু তার সঙ্গে লাক্ষা চাষের বিকল্প কি পদ্ধতি বা জলসেচের কি বিকল্প পদ্ধতি পাওয়া যায়, সেটাকে আমি বলতে পারবো না, কিন্তু আপনারা বলতে পারবেন। আজকে প্রথম দেখলাম, আমি এর আগে 2-1 জায়গায় দেখেছি, আজকে প্রথম দেখলাম এইরকম সংগঠিত ভাবনা চিন্তা আপনারা করেছেন। এটাই তো দরকার, এটাই তো খোঁজা হচ্ছে, যে স্থানীয় ভিত্তিতে ভাবনা চিন্তা হবে। আপনারা কি করবেন সেই পরিকল্পনাগুলো যারা রাজ্য পরিচালনা করবে তারা কিন্তু রূপায়ণ করবে আপনাদের কাছ থেকে জেনে নিয়ে। ফলে এই অঞ্চলকে আপনারা বলছেন প্রান্তিক, আপনাদের কথা শুনে আমার নিজেকে প্রান্তিক মনে হচ্ছে। আপনারা তো অনেক বেশি ভেবেছেন, তাই আপনাদের প্রান্তিক কেন বলতে আপনাদের? এবং আমরা কতগুলো কথা বলি পিছিয়ে পড়া, কেউই পৃথিবীতে পিছিয়ে পড়া, সবার মধ্যে উন্নয়নের সম্ভাবনা থাকে। আমাদের লক্ষ্য হচ্ছে, কাজ হচ্ছে সেই সম্ভাবনাটাকে টেনে বার করা, উন্নয়নের এটাই কাজ। ফলে এটাই কাজ করতে হবে আমাদের করতে হবে এমন ভাবে মহিলাদের যে সুরক্ষা, তাদের যে এম্পাওয়ারমেন্ট বা সশক্তিকরণ বা মানে ক্ষমতায়ন, যুবর ক্ষমতায়ন, যাতে যুবকদের মানে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে না হয়। লাক্ষা চাষ বা এই কাজে প্রচুর এখনো সুযোগ রয়েছে, এই জেলাতেই রয়েছে, তারা বাইরে যাবে না যদি আমরা তাদের সেই কাজটা দিতে পারি। পুরুলিয়ায় হেলথ কেয়ারের অবস্থা খুব ভালো নয়, যদিও হেলথ কেয়ারের অবস্থা খুব খারাপ। সেটা কেন হবে না? শিক্ষার অবস্থা, বিদ্যাসাগর বাবু তো বললেন সময় কম। আমি 32 বছর অধ্যাপনা করছি, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, আমি জানি যে শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কি কি করা উচিত। আমাদের এখানে কি হয়েছে, 2-4 জায়গায় একটা করে কলেজ খোলা হচ্ছে, বিল্ডিং তুলে দেওয়া হচ্ছে। দেখুন সুপার স্পেশালিটি হসপিটাল, একটা করে বিল্ডিং, বড় বড় বিল্ডিং হচ্ছে, আর ভেতরে দিয়ে কটা ডিপার্টমেন্ট, একটা বা দুটো ডিপার্টমেন্ট খোলা, বাকিগুলো সব বন্ধ। এটা উন্নয়ন? এগুলোকে যদি উন্নয়ন বলে, বাড়িতে যদি উন্নয়ন হতো তাহলে পৃথিবীতে অনেক উন্নয়ন ঘটে যেত। এই উন্নয়নে কোনো লাভ নেই। তার সঙ্গে যে কাজ দরকার, বিশেষত পুরুলিয়া বা মেদিনীপুর জেলার মতো পোভার্টি এলিভিয়েশন, দারিদ্র সীমা থেকে মানুষকে তুলে আনা, সেটা সম্ভব, চেষ্টা করলেই সম্ভব। আপনারা যে পরিকল্পনাগুলো দিলেন সেই পরিকল্পনাতেই সম্ভব। অজস্র মানুষকে কিন্তু এটাতে কাজ দেওয়া যায়। এই অঞ্চলে আপনি সব পারবেন না, অরহরের চাষ, যে খুব বেশি জলের প্রয়োজন হয়,
সেই চাষ তো হতে পারে। আমরা কেন সেইগুলোকে উদ্যোগ নিই? পুরুলিয়া, এটা ঠিকই যে পুরুলিয়াতে পর্যটনের একটা বিরাট সম্ভাবনা, পর্যটন শিল্প আরো অনেক উন্নত করা যায় এখানে পর্যটন শিল্পকে। তার জন্য দরকার কানেক্টিভিটি, রাস্তাঘাট উন্নয়ন দরকার, তার জন্য ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার। এবং এইগুলো করতে পারলে আমরা কিন্তু সত্যি সবকা সাথ সবকা বিকাশ করতে পারবো। যেটা দরকার আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আমাদের যা আছে সেটাকে বিশ্বের কাছে দেখানো। পুরুলিয়ায় এমন অনেক কিছু আছে পৃথিবীকে দেখাতে পারে, পৃথিবীর সর্বত্র কিন্তু পৃথিবীকে আমরা দেখাতে পারি, হ্যাঁ পুরুলিয়ার ছৌ নাচ দেখো, পুরুলিয়ার টুসুর সংস্কৃতি দেখো, এগুলো আমাদের সংস্কৃতি। এগুলো এখনো বহু মানুষ, পৃথিবীর বহু মানুষ আসবে, শুধু এদেশ নয়। যদি আমরা আমাদের প্রেজেন্ট করতে পারি, পৃথিবীতে বহু দেশ পর্যটনে বেঁচে থাকে। সুইজারল্যান্ডে কি আছে? পর্যটন আছে। পর্যটন এখন একটা শিল্প। পর্যটনকে আর মানে পাস টাইম কেউ ধরে না, লক্ষ লক্ষ মানুষ সেই পর্যটনে কিন্তু তার রুটি রুজি চলে। ফলে যদি যেটা দরকার সেটা হচ্ছে সৎভাবে চেষ্টা করা, উন্নয়নের চেষ্টা করা। সেই সৎভাবে চেষ্টা থাকলে আমি উন্নয়ন করব, টাকাগুলো আমার পকেটে নিয়ে আমরা বাড়িতে নিয়ে যাব না, সেই উদ্যোগ যদি থাকে তাহলে উন্নয়ন হবে না, এটাই বিশ্বাস করি না। আমিও মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামে জন্মেছিলাম, আমিও নিজের চেষ্টাতেই অনেকটাই বড় হয়েছি। আমি জানি, আমি মনে করি যে একটু চেষ্টা করলে মানুষ উন্নতি করতে পারে, তাকে একটু সাহায্য করার প্রয়োজন হবে। সেই সাহায্যকারী ভূমিকাটা সরকারের। ফলে সেইটা যদি আমরা করতে পারি তাহলে লক্ষ্য সোনার বাংলা অর্জনে খুব কঠিন কিছু হবে না। তো আজকে পুরুলিয়ায় এসে বলরামপুরে আমি সত্যি চমৎকৃত হয়েছি। ঠিক এটাই চাই যে মানুষ তার নিজের উন্নয়ন নিজে ঠিক করবে, সরকার মানুষকে সাহায্য করবে উন্নত করবে। এটাই হলে উন্নয়ন খুব দূরে কিন্তু থাকবে না। আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। এইরকম যে বেসিক ভাবনা চিন্তা, ফান্ডামেন্টাল ভাবনা চিন্তা, মৌলিক ভাবনা চিন্তাগুলো করেছেন মাস্টারমশাইকে ধন্যবাদ জানাবো। জানি না আমার বয়সে ছোট হতে পারে, আমার এখন 58+, তাহলে আপনার নিশ্চয়ই বয়সে ছোট। তাহলে তো এই যে ভাবনা চিন্তা করেছেন এগুলো সত্যিই দরকার। আগামী দিনে তার ভাবনা চিন্তা আরো এগোক, উন্নতিতে তার ভাবনা চিন্তা নিয়ে পুরুলিয়ার উন্নতি করুক, এরকম আরো অনেকে এগিয়ে আসুক। তাতেই কিন্তু সোনার বাংলা গঠন সম্ভব হবে বলে আমি মনে করি।